আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের সমাজবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চতুর্থ অধ্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। প্রথম লেকচারটি আমরা করেছি, আজকে লেকচার 2। আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে সমাজবিজ্ঞানের বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের তুলনা। মূলত আজকের আলোচনায় আমরা দেখব যে এই যে সমাজ কিভাবে বিবর্তিত হয়েছে বিভিন্ন সময়ে, সেটি নিয়ে আলোচনা আমরা করব। এবং সমাজ বিজ্ঞান আসলে বিভিন্ন ধারায় সমাজকে দেখার চেষ্টা করেছে, সেই ধারাগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে অভিন্ন ধারা। অভিন্ন ধারা মানে কি? কিছু কিছু সমাজ বিজ্ঞানী ছিলেন যারা সমাজকে এমন ভাবে দেখেছেন যে সমাজ বিবর্তিত হয়। সেটা কিরকম ভাবে বিবর্তিত হয় আমি আপনাদেরকে একটু দেখাই। তাদের ভাষ্য মতে যে সমাজের ধরেন এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, প্রত্যেকটা সমাজ এই জায়গা থেকে শুরু হয়, একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয় এবং এটা বিবর্তিত হয়ে আস্তে আস্তে এটা ভালো থেকে ভালোতর হয়ে এই যে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটাই হচ্ছে চূড়ান্ত পয়েন্ট তাদের ভাষ্য মতে। হ্যাঁ, এই পয়েন্টে গিয়ে বিবর্তন হতে 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 এখান থেকে শুরু হয় এই জায়গায় গিয়ে থামে। সো এইটা হচ্ছে যে আপনার অভিন্ন ধারার যারা প্রবক্তা তারা মনে করেন যে প্রত্যেকটা সমাজ কিছু পয়েন্টের মধ্য দিয়ে গেছে এবং এর মধ্যে ধরেন এই একটা স্টেপ, হ্যাঁ, এই স্টেপগুলো পার করে সে যেখানে তার গন্তব্যস্থল ছিল সমাজগুলো সেখানে এসে পৌঁছাইছে। সো সেইগুলো জিনিস আমরা একটু আলোচনা করি। তো এই যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কোভালেস্কি। উনি যেটা মনে করতেন সেটা উনি মনে করতেন যে সমাজবিজ্ঞান কি করছে, বিভিন্ন স্তর অতিক্রম করে সব শেষে এসে গণতান্ত্রিক স্তরে এসে পৌঁছেছে। উনি যেটা বিশ্বাস করতেন সেটা হচ্ছে যে উনি বিশ্বাস করতেন আদিম সমাজগুলো ছিল মাতৃতান্ত্রিক এবং বিবর্তনবাদী অনেকেই মনে করেন যে আদিম সমাজগুলো যেহেতু আদিম সাম্যবাদী সমাজ ছিল, অনেকেই এটাকে বলেন যে কি সাম্যবাদী সমাজ। সো আমি এখানে এটাকে একটু সাম্যবাদী লিখে নেই। অনেকেই মনে করেন আদিম সমাজ ছিল সাম্যবাদী সমাজ। যেহেতু সাম্যবাদী সমাজ ছিল সেখানে নারীর ক্ষমতায়ন অনেক বেশি ছিল বর্তমান সমাজের তুলনায়, এবং তাদের বিশ্বাস যে এই সমাজগুলা প্রথমে ছিল মাতৃতান্ত্রিক অবস্থা থেকে আস্তে আস্তে বিভিন্ন ধাপ পেরিয়ে সে একটা সময় এসে বিভিন্ন ধাপ পেরিয়ে এই ধাপগুলোকে সে অতিক্রম করে বর্তমান যে পিতৃতান্ত্রিক অবস্থায় আছে, ঠিক আছে, আধুনিক সমাজটা বর্তমানে যে পিতৃতান্ত্রিক অবস্থায় আছে সেটা বিভিন্ন ধাপ পেরিয়ে এই অবস্থায় এসেছে। সো এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং আরো বক্তব্য হচ্ছে যে প্রথম দিকে সমাজটা ছিল সামন্ততান্ত্রিক এবং সেখান থেকে আস্তে আস্তে সাম্য এবং স্বাধীনতার উপর ভিত্তি করে একটা সময় গণতান্ত্রিক অবস্থা পৌঁছেছে। তাহলে দেখেন তাদের স্টার্টিং পয়েন্টটা শুরু হচ্ছে কোথায়? এটা হলো তাদের স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্টে তারা মনে করেন যে সমাজ শুরু হইল। প্রত্যেকটা সমাজ প্রথমে কি ছিল? আদিম ছিল, মাতৃতান্ত্রিক ছিল। সেই সমাজ আস্তে আস্তে বিভিন্ন ধাপ পেরিয়ে সে আধুনিক হইল, সে পিতৃতান্ত্রিক হইল, এবং প্রথম দিকে সে ছিল সামন্ততান্ত্রিক। হ্যাঁ, সেই সামন্ত ভেঙে আস্তে আস্তে গণতন্ত্রের যে সাম্য এবং স্বাধীনতার যে মূল মন্ত্র আছে সেখানে সব শেষে গিয়ে তৈরি হলো গণতন্ত্র। এটা অভিন্ন ধারার যারা রয়েছেন তারা মনে করেন আর কি। সো তারা মনে করেন যে সমাজ একটা সরল রেখা বরাবর চলে, প্রত্যেকটা সমাজ কিছু ধাপ পার করে আসে এবং সেই ধাপটা পার করে সে সরল রেখা বরাবর একটা শেষ অবস্থানে গিয়ে পৌঁছায়। আমরা একটু দেখি এই ধারার মধ্যে যারা গুরুত্বপূর্ণ তাদের কিছু তাত্ত্বিক সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যাকে নিয়ে আলোচনা করব ওনার নাম হচ্ছে গিয়ামবাতিস্তা ভিকো। উনি বলতেছেন
যে সমাজকে বুঝতে হইলে, সমাজ বিজ্ঞানকে বুঝতে হইলে তিনটা যুগ বুঝতে হবে। প্রথমে হচ্ছে দেবতাদের যুগ। ওই সময় মানে পৃথিবীর অবস্থা খুব দারুণ ছিল, যেহেতু দেবতারা হচ্ছে রাজ করতেন তখন। তারপরে হচ্ছে যে বীর যোদ্ধাদের যুগ আসছে, এবং লাস্টে আমরা যেই যুগে আছি এটা হচ্ছে বর্তমান যুগ, হচ্ছে সাধারণ মানুষের যুগ। তাহলে ওনার তিনটা স্টেপ কি? পৃথিবী প্রথমে দেবতাদের যুগ থেকে বীর যোদ্ধাদের যুগে আসছে, বীর যোদ্ধাদের যুগ থেকে সাধারণ মানুষের যুগে আসছে। ওনার কথা হচ্ছে প্রত্যেকটা সোসাইটির বেইজই হচ্ছে এইটা, এবং বিবর্তনটা এভাবে এভাবে হয়েছে। এবার আমরা দেখি যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি, উনি হচ্ছে সোশিওলজি বা আমরা যে সমাজ বিজ্ঞান পড়ছি এই সোশিওলজির জনক। ভদ্রলোকের নাম আপনারা অলরেডি জানেন, ওনার নাম হচ্ছে অগাস্ট কোত। ভদ্রলোক তিনটা ভাগে ভাগ করছেন। ওনার মতে প্রথমে ছিল ধর্মীয় যুগ। প্রত্যেকটা যুগ প্রথমে ছিল কি? ধর্মীয় যুগ। ভদ্রলোক বলছেন যে প্রত্যেকটা সমাজ এটা ছিল ধর্মীয় যুগে, এবং মানুষ তখন কি ধর্মকর্ম অনেক বেশি মানত। মানুষের জীবন ছিল ধর্ম নির্ভর। তারপরে যুগের একটু পরিবর্তন হইল, তখন আসলো দার্শনিকদের যুগ। কাদের যুগ? দার্শনিকদের যুগ আসলো। তো দার্শনিকদের যুগে কি আসাতে কি হইল? যেটা হইল, দার্শনিকদের যুগ আসার কারণে মানুষ এই যে ধর্ম বা ধর্মীয় জীবন সেগুলোকে প্রশ্ন করা শুরু করলো। প্রশ্ন করা শুরু করলো, মানুষ জ্ঞান আহরণ করার চিন্তা করলো। হ্যাঁ, এবং এটাকে ওনারা বলেন এম্পেরিসিজম। এম্পেরিসিজম, যে মানুষ আসলে কোয়েশ্চেন করা শুরু করলো, যেই জিনিসটা আমি দেখি না সেটা আমি আসলে বিশ্বাস করব কি করব না। এরপরে মানুষ যে যুগে পৌঁছাইলেন ওইটার নাম উনি দিলেন দৃষ্টবাদের যুগ। উনি এটার নাম দিলেন দৃষ্টবাদের যুগ, যেটাকে উনি বলতেছেন, ইংলিশে বলতেছেন এজ অফ পজিটিভিজম। তাহলে এই যুগটার নাম উনি দিলেন দৃষ্টবাদের যুগ। এবং উনি কিন্তু সোশিওলজির কথা তিনি যে জায়গায় আলোচনা করছেন সেই বইটার নামও কিন্তু ছিল হচ্ছে পজিটিভ ফিলোসফি। এই যে দৃষ্টবাদ, হ্যাঁ, এই দৃষ্টবাদের জনকও কিন্তু তাকে বলা হয়, যে পজিটিভ ফিলোসফি বইয়ে উনি এটা কথা বলেছেন। তো তার যে অভিন্ন ধারা, সেই অভিন্ন ধারাটা কি রকম? উনি বলতেছেন প্রথম দিকে মানুষ ধর্মীয় যুগে ছিল, তারা ধর্মকর্মের উপর বিশ্বাস করত, এবং যেই জিনিসগুলো তারা ব্যাখ্যা করতে পারতো না, যে জিনিসগুলোর ব্যাখ্যা নাই, সেটাকে তারা অতিমানবিক কোন একটা ব্যাখ্যা দিত। তারপরে মানুষ দার্শনিকদের যুগে পৌঁছাইলো, তারা সেটা নিয়ে আলোচনা করা শুরু করলো, এবং সবার শেষে মানুষ আসলে দৃষ্টবাদের যুগে আসলো, যেখানে মানুষ কোন ধরনের আপনার কি বলে এটাকে কি বলবো, প্রমাণ ব্যতীত কোনো কিছু মানুষ বিশ্বাস করবে না বা করে না। প্রত্যেকটা জিনিসের মানুষ একটা পজিটিভ বা দৃষ্টবাদী ব্যাখ্যা দেওয়া শুরু করলো। এটা হইল এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে অগাস্ট কোত। অগাস্ট কোত জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন। এরপরে আসি, ভদ্রলোকের নাম হচ্ছে হারবার্ট স্পেন্সার। উনি হচ্ছে, আমরা জানি যে ভদ্রলোক আরেকজন আছেন, ওনার নাম হচ্ছে চার্লস ডারউইন, যিনি মূলত কি করেছেন? বিবর্তনবাদের কথা বলেছেন। বিবর্তনবাদের কথা বলেছেন চার্লস ডারউইন, যিনি বিবর্তন তত্ত্ব দিয়েছিলেন। উনি বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা ফিট তারাই পৃথিবীতে টিকে থাকে, বাকিরা ওইভাবে টিকে থাকে না, থাকতে পারে না। এই চার্লস ডারউইনের যে বিবর্তন তত্ত্ব, এটাকে নিয়েছেন হারবার্ট স্পেন্সার, এবং ওইটাকে ব্যাখ্যা করে তিনি বলছেন সমাজ, প্রত্যেকটা সমাজ প্রথমে ছিল কমপ্লেক্স। আমি একটু ইংলিশগুলো একটু লিখে দেই। প্রথমে ছিল জটিল, সমাজে প্রথমে প্রচন্ড জটিলতা ছিল। সমাজ বিভিন্ন ধাপ বের হয়ে বর্তমানে এখন যেটাকে আমরা বলতে পারি, বিভিন্ন ধাপ পেরিয়ে সমাজ এখন হয়েছে ডিসিপ্লিনড বা শৃঙ্খলা আসছে। তাহলে প্রথম দিকে সমাজে কোনো শৃঙ্খলা ছিল না। তো এই কমপ্লেক্স সমাজ আস্তে আস্তে কি হয়েছে? শৃঙ্খল সমাজে রূপান্তরিত হয়েছে, এটা স্পেন্সার বলতেছে। তাহলে আমরা একটু রিক্যাপ করি। তো আমরা দেখি এই প্রথমে ওনার নাম হচ্ছে
কোভালস্কি বলছেন যে শুরু হয়েছে মাতৃতান্ত্রিক থেকে, এসে স্টপ হচ্ছে কোথায়? পিতৃতান্ত্রিকে। এরপর দেখেন ভিকো বলছে দেবতার যুগ থেকে শুরু, সাধারণ মানুষের যুগে এসে শেষ। অগাস্ট কোট বলছে যে ধর্মীয় যুগ থেকে শুরু, দৃষ্টবাদের যুগে এসে মানুষ পৌঁছাইছে। চার্লস ডারউইন এর থিওরি অনুসরণ করে হার্বার্ট স্পেন্সার বলছে যে কমপ্লেক্স থেকে শুরু, এখন অনেক বেশি কি হয়েছে? ডিসিপ্লিন হয়েছে। তাহলে দেখেন সবারই কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট আছে এবং এগুলা গিয়ে শেষ হচ্ছে আরেকটা এন্ডিং পয়েন্টে। এইবার আসি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জানা দরকার। কার্ল মার্কস, এই ভদ্রলোক পৃথিবীর ইতিহাসে এত বেশি আলোচিত হয়েছেন এবং সব জায়গায়, আপনি সমাজবিজ্ঞান বলেন, নৃবিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সব জায়গায় ওনার কোনো কথা আছেই। এবং উনি বলতেছেন, উনিও একজন বিবর্তনবাদী তাত্ত্বিক ছিলেন। বিবর্তনবাদী তাত্ত্বিক ছিলেন। উনি বলতেছেন সমাজ মূলত 5টা ধাপ পের হয়ে আসছে। সবার আগে এটা ছিল প্রাচীন যুগ এবং এটা ছিল একটা সাম্যবাদী যুগ। প্রাচীন সাম্যবাদী যুগ। মানুষ তখন দলগতভাবে বসবাস করত। মানুষের তখন ব্যক্তিগত সম্পদ বলে কিছু ছিল না, সম্পদ ছিল সম্প্রদায়ের। সম্প্রদায়ের হাতে কি ছিল? সম্পদ ছিল। ফলে সেখানে খুব বেশি আসলে মানুষকে কি বলা, আপনার এক্সপ্লয়েট করা, শোষণ করার খুব একটা সুযোগ ছিল না। তারপর পৃথিবী চলে আসলো এশিয়াটিক যুগে, যেটার আরেক নাম হলো দাসভিত্তিক যুগ। তার মানে কি? এই যুগে এসে সম্পদের মধ্যে এক ধরনের কি হলো, আপনার বৈষম্য তৈরি হইলো। কারো কারো কাছে সম্পদ, কোন কোন সম্প্রদায়ের কাছে সম্পদ বেশি চলে গেল, কোন কোন সম্প্রদায়ের কাছে সম্পদ কম। তখন যাদের সম্পদ কম ছিল, বিশেষ করে আফ্রিকা এবং অন্যান্য জায়গায় যাদের সম্পদ কম ছিল, সেই সব জায়গাগুলো থেকে মানুষকে কি বানানো হলো? সেই সব জায়গাগুলো থেকে মানুষকে আস্তে আস্তে দাস বানানো শুরু হইলো। সো ইউরোপিয়ানরা এই আফ্রিকানদেরকে দাস বানানো শুরু করলো, দাস কেনা বেচা শুরু হইলো। এই যুগটাকে বলা হচ্ছে দাস ভিত্তিক যুগ। তাহলে সাম্যবাদী যুগের পরে আমরা পাইলাম দাস ভিত্তিক যুগ। তার মানে এটা একটা বিবর্তন হইলো, এই বিবর্তনের একটা ধারা, এই ধারা দিয়ে সমাজগুলো গেল ওনার মতে। তারপরে দাসভিত্তিক যুগ থেকে বের হয়ে যেই যুগে মানুষ আসলো সেটা হচ্ছে সামন্তবাদী যুগ বা সামন্ত যুগ, যেখানে জমিদাররা জমি কিনতো এবং সেই জায়গায় অন্যরা কি করতো, আপনার এই তাদের জমিতে ফসল ফলাইতো। সমস্যাটা কি? এই সামন্ত যুগেও মানুষের মধ্যে একটা বৈষম্য হইতো, কারণ জমিদারদের হাতে টাকাও ছিল এবং হচ্ছে আপনার জমিও ছিল। সেই জমিতে তারা হচ্ছে মানুষকে কাজকর্ম করায়, তাদেরকে ঠিক মতো টাকা পয়সা দিত না, ইয়ে করতো না। তো এইটা হচ্ছে সামন্ত যুগ। তাহলে আমরা 3টা যুগ এখন দেখে ফেললাম, যে প্রথমে সাম্যবাদী যুগ ছিল, তারপর দাসভিত্তিক যুগ হয়েছে, তারপর সামন্তবাদী যুগ হয়েছে, এরপর আসছে পুঁজিবাদী যুগ, দ্য এজ অফ ক্যাপিটালিজম। আচ্ছা, এই পুঁজিবাদী যুগকে এই কার্ল মার্কস সবচেয়ে বেশি অপছন্দ করতেন এবং উনি বলতেন যে পুঁজিবাদ, ধরেন এখন চালু হয়েছে, এখানে পুঁজিবাদ আছে, পুঁজিবাদ যখন হাইয়েস্ট রেঞ্জে পৌঁছায় যাবে তখন থেকে শুরু হবে যে যুগটা, সেটার নাম হচ্ছে সমাজতান্ত্রিক যুগ। অর্থাৎ এরপর গিয়ে সোশ্যালিজম প্রতিষ্ঠা হয়ে যাবে। সোশ্যালিজম প্রতিষ্ঠা যখন হয়ে যাবে তখন মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এবং উনি বলতেন যে পুঁজিবাদ হচ্ছে সবচেয়ে বৈষম্যবাদী একটা সমাজ, পুঁজিবাদ খুবই বৈষম্যবাদী। এবং উনি বলছেন যে দ্য লাস্ট ক্যাপিটালিস্ট উই হ্যাং ইজ দ্য ওয়ান ফ্রম হুইচ উই হ্যাভ বট দ্য রোপ। অর্থাৎ আমরা যেই পুঁজিবাদীটারে, যে ক্যাপিটালিস্টটারে আমরা কি করব, ফাঁসি দিব, সেটা হইলো ওই ক্যাপিটালিস্ট যে আমাদের কাছে দড়ি বেঁধছিল। অর্থাৎ উনি পুঁজিবাদকে একদমই পছন্দ করতেন না এবং উনি মনে করতেন যে যখন পুঁজিবাদী যুগ শেষ হয়ে যাবে তারপরে উনি যেই যুগটা চান, সমাজতান্ত্রিক যুগ, যেখানে সব মানুষ সমান, হ্যাঁ, রাষ্ট্রের কাছে সবকিছু মালিকানা থাকবে আর ব্যক্তি মালিকানা থাকবে না। উনি মূলত ব্যক্তি মালিকানার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতেন। ওনার সবচেয়ে অপছন্দের জিনিস ছিল ব্যক্তি মালিকানা। তো উনি বলতেছেন যে সমাজের যে এন্ড গোল সেটা কই, সমাজতান্ত্রিক যুগে। তাহলে সমাজের এন্ড গোলটা কোথায়? ওনার ভাষ্য মতে সমাজতান্ত্রিক যুগে। তাহলে ওনারা যেটা বলতে চাচ্ছেন, কার্ল মার্কস যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে
সমাজ শুরু হইল এখান থেকে, আদিম সাম্যবাদী থেকে। এই আদিম সাম্যবাদীতে এসে সমাজ শুরু হইল। সমাজ বিভিন্ন পর্যায়ে শেষে গিয়ে যেখানে শেষ হবে, যেখানে মানুষের মুক্তি, সেই মুক্তি হচ্ছে সমাজতান্ত্রিক যুগে। তাহলে কি একটা অভিন্ন ধারা বা এক রৈখিক ধারার কথা উনি বলতেছেন না? মানে অভিন্ন ধারার কথা বলতেছেন, যে সমাজ বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এই সমাজতান্ত্রিক সাম্যবাদী যেই যুগ আছে সেখানে গিয়ে শেষ হবে। এইবার আসি, তাহলে আমরা দেখতে পাইলাম যে এই যে তাত্ত্বিকরা যারা রয়েছেন তারা অভিন্ন ধারার কথা বলেন। ভিকো এর মধ্যে অন্যতম, অগাস্ট কোত অন্যতম। তারপরে আমরা হারবার্ট স্পেন্সারকে দেখেছি, তিনিও বলেছেন যে আসলে কমপ্লেক্স থেকে সমাজ আসলে কি হচ্ছে, ডিসিপ্লিন হচ্ছে। এবং সবার শেষে কার্ল মার্কসের 5টা যুগ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা মনে রাখবেন, কার্ল মার্কস সমাজকে বিবর্তনের ধারায় 5টা যুগে ভাগ করেছেন। এই 5টা যুগের নামও আপনারা মনে রাখবেন, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। এটা আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি যে মোটামুটি যারা এক রৈখিক ধারার কথা বলে বা অভিন্ন ধারার কথা বলে তাদের আলোচনাটা শেষ। এখন আমরা দেখবো যে চক্রাকার ধারার কথা কারা বলে। চক্রাকারে ঘুরতে থাকে মানে কি, যে সমাজটা এরকম এই জায়গা থেকে শুরু হইলো, সে আরেকটা ধারার মধ্যে গেল, আরেকটা ধারার মধ্যে আসলো, আবার ঘুরে ফিরে কি আবার সে পূর্বের জায়গায় ফিরে আসবে, এই ধরনের একটা কথা বলে কিছু তাত্ত্বিকরা আছেন। যার মধ্যে একজন হচ্ছে প্যারেটো, ঠিক আছে, উনি ইতালিয়ান একজন দার্শনিক। প্যারেটো কি বলছেন? প্যারেটো বলছেন যে দেখেন, সমাজ আসলে চক্রাকারে ঘুরতে থাকে, এবং এটার মধ্যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যে উনি 2টা চক্র তৈরি করলেন। একটা হচ্ছে শাসক শ্রেণী, আর একটা হচ্ছে শাসিত শ্রেণী। তো ওনার বক্তব্যটা কি, কিভাবে চক্রাকারে ঘুরতে থাকে? ওনার বক্তব্যটা হচ্ছে যে এই যে শাসক শ্রেণী আছে, এরা একটা সময় পর্যন্ত এদেরকে কি করে, শাসন করে। তারপর এই যে তাদের উপর এদের কি ক্ষমতা স্থাপিত হয়, বা এদের উপর তারা ক্ষমতাটা প্র্যাকটিস করে। এরপর একটা সময় আসে যখন এই শাসিত শ্রেণী তারা দেখে যে শাসক শ্রেণী তাদেরকে অনেক দিন ধরে শাসন করছে, যেভাবে শাসন করার কথা না সেভাবে শাসন করছে বা হচ্ছে শোষণ করছে। তখন তারা কি করে, এই ক্ষমতাটা তাদের হাত থেকে কেড়ে নেয়। তাহলে এই যে দেখেন, ক্ষমতাটা তাদের হাত থেকে কেড়ে নিলে এখন আবার কাদের আধিপত্য তৈরি হলো, শাসিত শ্রেণীর হাতে। একটা দীর্ঘ সময় পরে দেখা যাবে যে আবার শাসক শ্রেণী ক্ষমতা নিয়ে নিছে, এবং এই যে ব্যাপারটা এটা এইভাবে ঘুরতে থাকতেছে। তাহলে এই যে বিষয়, এটাকেই বলা হচ্ছে চক্রাকারে ঘুরতে থাকছে। এবং প্যারেটো বলছেন যে সমাজে এই ধরনের ব্যাপারটাই হয়, একটা শ্রেণী শাসক হয়, একটা শ্রেণী শোষিত হয়, শাসিত হয়, আবার ওই শ্রেণীটা উঠে দাঁড়ায়, আবার দেখা যায় যে অপোজিশন পার্টি তার দ্বারা শাসিত হচ্ছে। তো এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এবার দেখি মার্কিন সমাজবিজ্ঞানী সরোকিন উনি কি বলছে। উনি বলছেন যে সমাজ আসলে আদর্শিক সমাজ, একটা আদর্শের উপর ভিত্তি করে, তারপর আদর্শবাদী সমাজ তৈরি হয়, এবং সব শেষে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গোষ্ঠীভিত্তিক সমাজ, যেটাকে উনি সিনেট বলছেন। ঠিক আছে, এই সমাজগুলোর মধ্যে এক ধরনের চক্র কাজ করে, যে আদর্শিক সমাজ একটা সময় গিয়ে আদর্শবাদী হয়, আদর্শবাদী গোষ্ঠীভিত্তিক হয়, গোষ্ঠীভিত্তিক সমাজ আবার আদর্শিক হয়ে ওঠে। অর্থাৎ এটা ঘুরতেই থাকে, চলতেই থাকে, চক্রাকার ভাবে এটা চলে। এরপর অ্যান্থনি গিডেন্স উনি আবার অনেকগুলা কথা বলছেন। উনি বলছেন যে দেখেন, চক্রাকার ধারায় ক্ষুদ্র সংঘবদ্ধ সমাজ স্থায়ী কৃষিভিত্তিক সমাজে পরিণত হয়। এইটা আবার নগর রাষ্ট্র হয়, নগর রাষ্ট্র সাম্রাজ্য হয়, সামন্ত সমাজ হয়, তারপর পুঁজিবাদী হয়, সমাজতান্ত্রিক সমাজ হয়, আবার ঘুরে গিয়ে দেখা যায় যে এটা চক্রাকারে এইভাবে ঘুরতে থাকে। সো এই বিষয়গুলোর মধ্যে চক্র চলতে থাকে অ্যান্থনি গিডেন্সের মতে। আমরা একটু যদি তুলনা করতে যাই, এবার আমরা জিনিসগুলো দেখলাম, এবার আমরা একটু তুলনার মধ্যে যাব। দেখেন, হারবার্ট স্পেন্সার প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থে উনি সমাজগুলাকে তুলনা করে দেখছেন যে 3 ধরনের সমাজ হইতে পারে। একটা হইল যাযাবর সমাজ। যাযাবর সমাজ কেমন? যাযাবর এদের হচ্ছে, আমি একটু এটা মুছি। প্রথমটা উনি বলছেন যে যাযাবর সমাজ। তো যাযাবর সমাজের ব্যাপারটা কি, এদের কোনো স্থায়ী নিবাস নাই। এরপর অর্ধস্থায়ী
সমাজ। তো অর্ধস্থায়ী সমাজের ব্যাপারটা কি, এরা কিছু জায়গায় থাকে কিছুদিন, তারপর আবার চেঞ্জ করে, আবার একটা দীর্ঘ সময় থাকে, আবার চেঞ্জ করে। আর একটা হচ্ছে স্থায়ী সমাজ, যে সমাজগুলোতে আমরা থাকি, যেখানেই জন্ম, দেখা যাচ্ছে জীবনের সেই মানে শেষ দিনগুলো আমরা সেখানে কাটাইতেছি। সো এই যে ভদ্রলোক, ওনার নাম হারবার্ট স্পেন্সার, উনি বলছেন যে সমাজটাকে যদি আমরা আলোচনা করি বা তুলনা করি, তাহলে আমরা 3 ধরনের সমাজ দেখতে পাবো। একটা দেখবো যাযাবর, যেটা মঙ্গোলিয়ান সমাজকে আমরা বলতে পারি। চেঙ্গিস খান, আপনারা হয়তো চেঙ্গিস খানের নাম শুনেছেন। তারা ছিল কি যাযাবর, এক জায়গায় থাকতো না। বা আমরা আরব বেদুইনদের কথা বলতে পারি, এক জায়গায় থাকতো না, যেখানে সুযোগ সুবিধা হইতো সেখানে থাকতো। অর্ধস্থায়ী আমরা এখানে দেখেছি যে আমাদের এই জায়গায় আর্যরা এসেছে, ঠিক আছে, তারা এসে এখানে ছিল। হ্যাঁ, এর আগে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু তারা কি করছে, বসতি স্থাপন করছে, ওই ধরনের থেকেছে, আবার চেঞ্জ করেছে, থেকেছে আবার আরেক জায়গায় গিয়েছে, এরকম। আর স্থায়ী, এই যে আমরা এখানে রয়ে গেলাম যারা বাঙালি, আমরা বলতে পারি যে এখানে কোলভিল, সাঁওতাল, মুন্ডা যারা ছিল, সো মূলত একটা জায়গায় তারা স্থায়ী থাকে। তাহলে এইটা আমরা বসতির উপর ভিত্তি করে সমাজকে 3 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে ভাগ আমরা করলাম, এটা ভাগ করলাম বসতির উপর ভিত্তি করে, সমাজকে আমরা 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যাযাবর, একটা অর্ধস্থায়ী, আর একটা হচ্ছে স্থায়ী। এরপর যদি আমরা দেখি অভ্যন্তরীণ রীতিনীতির উপর ভিত্তি করে আমরা আবার সমাজকে ভাগ করতে পারি। তাহলে অভ্যন্তরীণ যে রীতিনীতি আছে, এটার উপর ভিত্তি করে আমরা সমাজকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যুদ্ধভিত্তিক সমাজ। আমরা আগের যুগে এই ধরনের জিনিস দেখতাম, এই যে মোগল বাদশা, তারপরে হচ্ছে যে এই সুলতান যারা ছিল, তারা কিন্তু যুদ্ধভিত্তিক সমাজ। তারা যুদ্ধ করত, তাদের দেশের টেরিটরি বাড়াইতো, তাদের দেশের যে সীমানা সেটা বাড়াইতো, এবং তাদের মানে সমাজের ভিত্তিটাই হচ্ছে যুদ্ধের উপরে। আরেকটা হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ, যেই সমাজের ভিত্তি হলো শিল্প, অগ্রগতি, বা হচ্ছে আপনার নতুন নতুন জিনিস তৈরি করা। হ্যাঁ, এটা হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ। তো এই যে রীতিনীতির উপর ভিত্তি করে যেটা বেশি যুদ্ধকে ফোকাস করবে, সেটা যুদ্ধভিত্তিক সমাজ। আর এটা হচ্ছে কি, যারা প্রগতির কথা বলবে, তারা হচ্ছে কি শিল্প ভিত্তিক সমাজ। তো আমরা এবার যেটা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে স্পেন্সার এই সমাজগুলোর মধ্যে আবার একটু তুলনা করেছেন। তো আমরা অলরেডি দেখেছি যে তার মতে মানে ভাগ করলে তিনি যুদ্ধভিত্তিক সমাজ দেখেছেন এবং শিল্প ভিত্তিক সমাজ দেখিয়েছেন। তো আমরা যদি দেখি যে এই সমাজগুলোর কাজ কিরকম, দেখেন, আপনি যখন যুদ্ধভিত্তিক সমাজ নিয়ে আলোচনা করবেন, সেখানে রাষ্ট্রের যে কাজ, হ্যাঁ, সেটা হচ্ছে অনেক বেশি নিয়ন্ত্রণমূলক। রাষ্ট্র একজন ব্যক্তিকে কি করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। হ্যাঁ, এবং যুদ্ধ বিগ্রহ সেখানে আমরা দেখতে পাই। এই জায়গায় রাষ্ট্রের কাজ হচ্ছে কি অনেকটা সহযোগিতামূলক। রাষ্ট্র তার নাগরিককে সহযোগিতা করার চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধভিত্তিক যে সমাজটি রয়েছে, সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণমূলক আচরণ করে, আর ওখানে সহযোগিতামূলক আচরণ করে। এবং সমন্বয়ের ধরনটা কি, সমন্বয় কিভাবে করে রাষ্ট্র, এখানে দেখেন সমন্বয়ের ধরন যেটা বাধ্যবাধকতা বেশি, বাধ্যবাধকতা বেশি। আপনার যুদ্ধভিত্তিক রাষ্ট্রগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেসব রাষ্ট্রের মধ্যে হচ্ছে যে আপনার স্বৈরতন্ত্র বা চলে, সেগুলোকেই আমরা এটার ভিতরে আনতে পারি, যে এখানে বাধ্যবাধকতা কিন্তু অনেক বেশি। এই জায়গায় কিন্তু আবার বাধ্যবাধকতা, যতক্ষণ আপনি কারো ক্ষতি না করছেন ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু তুলনামূলক বাধ্যবাধকতা অনেক কম। ব্যক্তি রাষ্ট্র সম্পর্ক কিরকম, ব্যক্তি রাষ্ট্র সম্পর্কটা এখানে কিন্তু খুব বেশি সুখকর না। আমরা দেখি যে এখানে রাষ্ট্র ব্যক্তির উপর এক ধরনের কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে আমরা বলতে পারি যে নেতিবাচকতা আছে, নেতিবাচক। আর এই জায়গায় দেখবেন যে ব্যক্তি রাষ্ট্র সম্পর্ক এটা খুবই ইতিবাচক দিকে যাবে। এবং এখানে কিন্তু ব্যক্তি রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখি যে স্বাধীনতার উপর কিন্তু এক ধরনের
হস্তক্ষেপ থাকে, স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়। রাষ্ট্র নাগরিকের স্বাধীনতার উপরে এক ধরনের কি করে, হস্তক্ষেপ করে। অর্থনীতির প্রকৃতিটা কেমন? এই ক্ষেত্রে অর্থনীতির প্রকৃতিটা দেখা যায় যে এটা তুলনামূলক, ঠিক আছে, তুলনামূলক হচ্ছে কম স্বাধীন, এবং এখানে কিন্তু মুক্ত বাণিজ্য দেখা যায় না। ঠিক আছে, এই জায়গায় দেখা যায় যে মুক্ত বাণিজ্যের ওই ধরনের প্রভাব নেই, কিন্তু শিল্প সমাজে মুক্ত বাণিজ্য দেখা যায়। তারা যে কোনো ধরনের বাণিজ্যকে কিন্তু তারা অ্যাট্রাক্ট করে। তারপর রাষ্ট্রীয় সংগঠন, এই জায়গাগুলোতে আমরা দেখব যে যুদ্ধভিত্তিক যে সমাজগুলো আছে তারা কিন্তু খুব অপ্রেসিভ হয়, শোষণমূলক হয়ে থাকে, আর শিল্প সমাজ সেটা কিন্তু স্বাধীনতাকে খুব বেশি দেয়। তাহলে এটাকে আমরা বলতে পারি শোষণমূলক হইতে পারে। ঠিক আছে, এবং আপনারা যদি সামাজিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্য দেখেন বা অর্থনীতির প্রকৃতি দেখেন, এখানে দেখবেন অর্থনীতিটা হচ্ছে কি আপনার উত্তরাধিকার সূত্রে হয়, উত্তরাধিকার সূত্রে পায়। বাবার রাজা ছিল, ছেলেও রাজা হইছে, এখন হচ্ছে যে বাবার রাজত্ব যা আছে ছেলে পেয়ে গেছে। বাট এই জায়গায় আপনাকে কি করে, আপনার এখানে অর্থ উপার্জনের একটা স্বাধীনতা আছে, আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারবেন। সো এই যে দেখেন যুদ্ধভিত্তিক এবং শিল্প ভিত্তিক যে সমাজ, এদের মধ্যে কিন্তু এক ধরনের পার্থক্য, মানে বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যখন আমরা তুলনা করি। ঠিক একইভাবে যখন আমরা আবার কৃষি ভিত্তিক ও শিল্প ভিত্তিক সমাজের তুলনা করব, তখন আমরা দেখব যে এইটার ভিত্তি হচ্ছে কি কৃষি, এটার ভিত্তি হচ্ছে কি কৃষি। কৃষির মাধ্যমে যেই উৎপাদন হয় সেটা হচ্ছে এটার ভিত্তি। আর এখানে আমরা দেখব শিল্প উৎপাদন। হ্যাঁ, তারপরে এখানে বাণিজ্য, এই জায়গায় আমরা দেখব যে বাণিজ্যটা কি ক্ষুদ্র পরিসরে বাণিজ্য বিদ্যমান, আর আপনি এখানে দেখতে পাবেন যে কি বৃহৎ পরিসরে বাণিজ্য আছে। হ্যাঁ, বৃহৎ পরিসরে আপনি বাণিজ্য দেখতে পারবেন। নারী মুক্তি, এখানে কিন্তু খুব বেশি নারী মুক্তি, সুযোগ খুবই কম, নারী মুক্তির সুযোগ কম। আর এই শিল্পভিত্তিক সমাজ, এটার মূল অন্যতম বিষয় হচ্ছে নারী মুক্তির আন্দোলন করে এরা, নারী মুক্তির আন্দোলনই করে। তার মানে হচ্ছে তারা কিন্তু নারী মুক্তির কথা বলে। সমাজের গতি, এটা হচ্ছে স্থবির বা আস্তে আস্তে সমাজ গতিশীল হয়, আর এটা হবে কি গতিশীল। অর্থাৎ অনেকগুলো পার্থক্যই কিন্তু আমরা দেখতে পাই এরকম, যে কৃষিভিত্তিক সমাজ এবং শিল্প ভিত্তিক সমাজ এগুলোর মধ্যেও পার্থক্য আছে। আবার হচ্ছে আপনারা যখন যুদ্ধভিত্তিক সমাজ এবং শিল্প ভিত্তিক সমাজের মধ্যে আলোচনা করছেন, তাদের মধ্যেও কিন্তু আপনি আপনার পার্থক্য দেখতে পাবেন। তো এবার আমরা দেখি ইমেল ডারখাইম কি বলেছেন। ইমেল ডারখাইম উনি হচ্ছে বলছেন যে প্রথমে সমাজ ছিল সরল, তারপরে এটা এই সরল ভেঙেই আবার বহু অংশ বিশিষ্ট সরল সমাজ হয়েছে, এবং তারপরে আস্তে আস্তে হচ্ছে এটা বহু অংশ বিশিষ্ট যৌগ সমাজ হয়েছে, এবং সবার শেষে এটা মিশ্র সমাজে পরিণত হয়েছে। এবং কার্ল মার্কস আমরা দেখেছি, আগেও আলোচনা করেছি, আবার একটু আলোচনা করব, সেটা হচ্ছে কার্ল মার্কস সমাজকে 5টা ভাগে ভাগ করেছেন, এবং উনি বলছেন যে সমাজের স্টার্ট হয়েছে এখান থেকে, সমাজ শেষ হবে এই জায়গাটাতে গিয়ে। তো প্রথমে আদিম সমাজ থেকে আমরা দেখেছি দাস ভিত্তিক সমাজ, যেটাকে আমরা এশিয়াটিক সমাজও বলেছি, সেখান থেকে তারপরে জন্ম হয়েছে সামন্ত সমাজ, সামন্ত সমাজের পর পুঁজিবাদী সমাজ, যেখানে ব্যক্তি মালিকানা অনেক বেশি রয়েছে, এবং এটারই সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন কে, এটারই সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন কার্ল মার্কস, এবং ফ্রেডরিক এঙ্গেলসও ছিলেন ওনার সাথে। এবং ওনারা বলছেন যে কোনো একটা সমাজ যখন পুঁজিবাদী ধারায় সবচেয়ে বেশি পুঁজিবাদী হয়ে যাবে, পুঁজিবাদের সর্বোচ্চ শিখরে যখন পৌঁছে যাবে, তখন আসলে সমাজতন্ত্র চালু হয়ে যাবে। এই কারণে পুঁজিবাদের পরে যে সমাজটা আসবে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ, এবং উনি বলছেন এটাই হচ্ছে সমাজের মূল উদ্দেশ্য বা গোল। প্রত্যেকটা সমাজ আসলে এটার দিকেই এগিয়ে যাচ্ছে, যদিও বাস্তবতা সেই কথা বলে না। তো মূলত আমরা বেশ কিছু ধরনের সমাজ এবং তাদের মধ্যকার যে আলোচনা বা তাদের মধ্যে যে তুলনা, সেটি আজকে আমরা দেখলাম। এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।
তো আমরা একটু দেখি আদিম সমাজ মাতৃপ্রধান ছিল, এটা কে বলেছেন? একজন রুশ সমাজবিজ্ঞানী ছিলেন, রাশিয়ান সমাজবিজ্ঞানী ছিলেন কোভালস্কি। উনি বলেছেন আদিম সমাজ মাতৃপ্রধান ছিল, এবং এইটার সাথে না অনেক তাত্ত্বিকই আসলে একমত প্রকাশ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন ফ্রেডেরিক এঙ্গেলস। ফ্রেডেরিক এঙ্গেলস এঙ্গেলস এটার সাথে একমত প্রদর্শন করেছেন। লুইস হেনরি মর্গান, জ্ঞাতি সম্পর্ক পড়তে গেলে আমরা ওনার সম্পর্কে অনেক পড়বো, উনি একজন বিখ্যাত নৃবিজ্ঞানী ছিলেন। তো ভদ্রলোক ওনারাও কিন্তু এটার সাথে একমত প্রকাশ করেছেন, এবং তাদের ভাষ্য মতে আগে সমাজ ছিল মাতৃপ্রধান, এবং এঙ্গেলসরা বলেছেন এটার অন্যতম একটা কারণ হলো যে আগে ব্যক্তি মালিকানা ছিল না, ব্যক্তি মালিকানা ছিল না, ফলে সমাজ ছিল কি মাতৃপ্রধান। তারপরে ব্যক্তি মালিকানার জন্ম হলো, প্রাইভেট প্রপার্টি যখন হলো তখন স্টেটের জন্ম হলো, তারপরে একটা সময় সমাজ এখান থেকে বেরিয়ে হয়ে গেল পিতৃপ্রধান। পিতৃপ্রধান আগে সমাজের যেহেতু ব্যক্তি মালিকানা ছিল না, এটা ছিল সাম্যবাদী সমাজ, বা যত টাকা পয়সা যা ছিল তা ছিল গোষ্ঠীর, সম্পদ ছিল গোষ্ঠীর। সেখান থেকে আমরা ব্যক্তি মালিকানায় আসলাম, এখানে যখন আসলাম এটা হয়ে গেল ব্যক্তি মালিকানা। এই জন্য যেটার প্রয়োজন দাঁড়াইলো সেটা হইল যে পিতৃপ্রধান সমাজ হলো। এর মধ্য দিয়ে অনেক মানে এগুলো থিওরিটিক্যালি অনেকভাবে ব্যাখ্যা করা পসিবল, সেই জিনিসগুলোর দিকে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট এই সমাজবিজ্ঞানী কোভালস্কি যেটা বলেছেন, কোভালস্কির কথা বলছি, যে তিনি মাতৃপ্রধান সমাজ দিয়ে শুরু করেছেন। তার মতে পৃথিবীর যে প্রাথমিক দিকে যে সমাজগুলো ছিল সেগুলো মাতৃপ্রধান ছিল, সেগুলো আস্তে আস্তে পিতৃপ্রধান হয়েছে। সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? আচ্ছা, সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক মতবাদ। এটি হলো ঐশ্বরিক মতবাদ। সো ঐশ্বরিক মতবাদটাকে আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন অগাস্ট কোত উনি কি বলেছিলেন, দেখেন উনি বলেছিলেন সমাজের প্রথম দিকে কি ছিল, শুধুমাত্র ধর্মের একটা যুগ ছিল, এবং সেই ধর্মের যুগ থেকেই কিন্তু মানুষ দার্শনিকদের যুগে এসেছে, এবং সবার শেষে মানুষ দৃষ্টবাদের যুগে এসেছে। তো সেটাই যেহেতু ঐশ্বরিক সমাজ কেন বলা হচ্ছে, এটার আগেই যদি আপনারা যান তাহলে আপনারা দেখবেন এখানে বলা হচ্ছে দেবতাদের যুগ। গিয়ামবাতিস্তা ভিকো উনি বলেছেন দেবতাদের যুগ, বীর যোদ্ধাদের যুগ, এবং সাধারণ মানুষের যুগ বর্তমানে আছে। তো আমরা এই কোশ্চেনটা আবার একটু আলোচনা করি, দেখি। প্রথমে বলা হচ্ছে ঐশ্বরিক সমাজ কেন বলা হচ্ছে, বা ঐশ্বরিক মতবাদ কেন বলা হচ্ছে। দেখেন প্রথমেই দুইটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, আপনি যদি ভিকোর দিকে তাকান, ভিকো বলছেন ছিল দেবতাদের যুগ। তার মানে কি দেবতাদের যুগ মানে কি? বিষয়টা হচ্ছে যে ঈশ্বরদের যুগ। ওকে, তাহলে এটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে অগাস্ট কোত বলেছেন কি ধর্মভিত্তিক সমাজ। ঠিক আছে, তার মানে কি এখানে দেব দেবী ঈশ্বর এদের কথা এসেছে। এই কারণে বলা হচ্ছে যে সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন যে মতবাদ সেটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ। নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো বলা আছে সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি। সো বেসিক্যালি এই জায়গার উত্তরটা দেওয়া আছে, প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক মতবাদ। সো আমরা একটু যদি পিছনে ফিরে যাই, তো আমরা দেখবো যে ভিকো উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে প্রথমে ছিল দেবতাদের যুগ। সো এই যে দেবতাদের যুগ, যে দেবতা মানেই কি ঈশ্বর না, এই গেল এক। আবার হচ্ছে যদি আমরা অগাস্ট কোতের কথা বলি, উনি কিন্তু প্রথমে বলেছে প্রথম দিকে কি ধর্মের যে যুগ ছিল। সো প্রথম দিকে আমরা ধর্ম, দেবতা, ঈশ্বর এই জিনিসগুলো পাই। এই জন্য সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ। আমরা আবার একটু দেখি যে কার্ল মার্কসের মতানুযায়ী সমাজ ব্যবস্থা কয়টি ধাপ পার হয়ে এসেছে। দেখেন এইটা একটা ক্রিটিক্যাল ব্যাপার এই প্রশ্নটা, সেটা হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন 4টি ধাপ পার হয়ে এসেছে। অর্থাৎ প্রশ্নটা করেছে কিন্তু কয়টা ধাপে আমরা পার হয়ে এসেছি। দেখেন
কার্ল মার্কসের মতে সমাজের ধাপ কিন্তু 5টা। একটা হলো প্রাচীন সাম্যবাদী। ওকে, আমি লেখাটা দেখা যাচ্ছে না, আবার একটু লিখি, একটু আলোচনা করি। 1 নম্বরে প্রাচীন সাম্যবাদী। আচ্ছা, এইটা প্রত্যেকটা সমাজ পার হয়ে আসছে, এটা উনি বলে দিচ্ছেন যে প্রাচীন সাম্যবাদী সমাজ পার হয়ে আসছে। তারপরে বর্তমান যে সমাজ, সেটা আরেকটা সমাজকে পার হয়ে আসছে, সেটা নাম হচ্ছে দাসভিত্তিক সমাজ। আচ্ছা, এটাও পার হয়ে গেল। 3 নম্বরে ছিল সামন্ত সমাজ। এই সামন্ত সমাজও পার হওয়া শেষ, সামন্ত সমাজও পার হয়ে গেছে। 4 নম্বরে দেখেন পুঁজিবাদী সমাজ, এটাও পার হওয়া শেষ। 5 নম্বরে আছে হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। তো যখন কার্ল মার্কস বেঁচে ছিলেন তখন পর্যন্ত সমাজ আসলে এই স্টেটে ছিল, তখন পর্যন্ত সমাজে পুঁজিবাদ চলতেছিল। তাহলে আমরা দেখি 1 2 3 4 এই 4টায় পার হয়েছে। উনি তখন পর্যন্ত 1917 সালে যে রাশিয়া গঠন হয়েছে সেটা উনি দেখে, মানে যে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে সেটা উনি তখন দেখে যেতে পারেন নাই। উনি বলছেন যে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ, কিন্তু এর আগ পর্যন্ত উনি যেই 4টার কথা বলেছেন সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ পর্যন্ত আমাদের সমাজটা আছে। তাহলে এই কারণে আমাদের অ্যান্সার হবে 4টি ধাপ পার হয়ে এসেছে। যদিও উনি বলছেন যে সমাজের ধাপ 5টা, কিন্তু পার হয়েছে 4টি। পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কোন সমাজের অন্তর্ভুক্ত? আমরা জানি পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কৃষি সমাজের অন্তর্ভুক্ত, কৃষি সমাজের অন্তর্ভুক্ত। এবং কৃষি সমাজের বিপরীতে পৃথিবীতে যে সমাজটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। কিন্তু এখনো অধিকাংশ মানুষ, আপনারা বাংলাদেশের দিকে তাকালে দেখবেন যে এখনো অধিকাংশ মানুষের জীবনের সাথে কিন্তু কৃষি জড়িত। এরপর আমরা একটু সামনের দিকে যাই, আমরা যেই প্রশ্নটা দেখতে পাবো সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে কয় ভাগে ভাগ করে? তো আমরা দেখতে পাই যে হারবার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে আপনার যাযাবর সমাজ, আমরা পড়েছি যাযাবর সমাজ। একটা হচ্ছে অর্ধস্থায়ী সমাজ, এবং লাস্টে আমরা দেখেছি স্থায়ী সমাজ। তাহলে হারবার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে 3 ভাগে ভাগ করেছেন। প্রাথমিক পর্যায়ের সমাজ কি ধরনের ছিল? তো এইটা যদি স্পেন্সারের মতে আমরা দেখি, প্রাথমিক পর্যায়ে সমাজ ছিল যুদ্ধভিত্তিক সমাজ। তারপর আস্তে আস্তে এই যুদ্ধভিত্তিক সমাজ চলে এসেছে শিল্পভিত্তিক সমাজে। তাহলে আমরা যুদ্ধভিত্তিক থেকে আসলাম শিল্পভিত্তিকে। কোন ধরনের সমাজে ব্যক্তি স্বাধীনতা ছিল না? সো আমরা দেখেছি ব্যক্তি রাষ্ট্র নিয়ে যখন আমরা আলাপ করেছি তখন আমরা দেখেছি যে যুদ্ধভিত্তিক যে সমাজ আছে, যুদ্ধভিত্তিক সমাজে সে ব্যক্তিকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে, সে ব্যক্তিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং ব্যক্তির উপর সে কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব দেখায়। ঠিক আছে, চাপিয়ে দেয়, যে সমাজের যে বিষয়গুলো আছে সেগুলোকে সে ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে এই যে যুদ্ধভিত্তিক সমাজগুলো আছে, এই যুদ্ধভিত্তিক সমাজগুলোতে কিন্তু ব্যক্তির স্বাধীনতা থাকে না, বা স্বাধীনতা খুবই কম থাকে। সেই জায়গায় শিল্পভিত্তিক সমাজে, শিল্পভিত্তিকে কিন্তু স্বাধীনতা অনেক বেশি। শিল্পভিত্তিক সমাজে স্বাধীনতা বিদ্যমান। তাহলে কোন ধরনের সমাজে যদি বলে কোন ধরনের সমাজে স্বাধীনতা ছিল না, সেটার উত্তর হবে যুদ্ধভিত্তিক। আর যদি বলে যে কোথায় স্বাধীনতা ছিল, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে শিল্পভিত্তিক সমাজ। এমিল ডারখাইম কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন? সো এমিল ডারখাইম সমাজকে 4 ভাগে ভাগ করেছেন। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে যে এমিল ডারখাইম সমাজকে 4টি ভাগে ভাগ করেছেন। এর বাইরেও আমরা কিন্তু আজকের আলোচনায় অনেকগুলা জিনিস আমরা দেখেছি, কোন ধরনের সমাজ ছিল এবং তাদের মধ্যে কি ধরনের আলোচনা। আমরা একরৈখিক সমাজ দেখেছি, বা একরৈখিক ধারা দেখেছি, অভিন্ন ধারা দেখেছি। আবার আমরা দেখেছি কি চক্রাকারে কিভাবে
ঘটে এই জিনিসগুলো আমরা দেখেছি। তো আমরা জাস্ট মনে রাখবো যে ইমিল ডারখাইম সমাজকে 4টি ভাগে ভাগ করেছেন। তো মূলত আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সমাজ কয় ধরনের, এবং সমাজের আমরা দেখেছি যে এই বিবর্তনের ধারাগুলো আমরা দেখেছি, এবং এখানে আমরা কিন্তু এক ধরনের তুলনা করেছি। নেক্সট ক্লাসে আমরা সমাজের আরো যে গুরুত্বপূর্ণ যে প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করব, সংঘ নিয়ে আলোচনা করব, পরিবার এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, দল নিয়ে আলোচনা করব। সেই জিনিসগুলো দেখার জন্য আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং এই ক্লাসটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বলে আমি ধারণা করি। তো আশা করি কোনো ধরনের কোনো মতামত যদি আপনাদের থাকে সেটিও আপনারা জানিয়ে দেবেন, এবং উপকৃত হলে অবশ্যই এটি আপনাদের যারা রয়েছে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন। তো আজকের আলোচনাটি এইখানেই আমি শেষ করছি। 4.3 অর্থাৎ তৃতীয় লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।